আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে এবং কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। মুরব্বীরা অবশ্যই দেখেছেন কাজী আনোয়ার হোসেনের সিরাজউদ্দৌলা সিনেমাটা। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা না দেখে থাকলে দেখে নিন। এটা একটা ব্লকবাস্টার ছিল। বাংলা ভাষায় তৈরি হওয়া ক্লাসিক সিনেমার মধ্যে সিরাজউদ্দৌলা সিনেমাটা থাকবে বলে। এই সিনেমার সবচেয়ে বিখ্যাত সংলাপ ছিল কোনটা জানেন? সংলাপ ছিল, বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কে দেবে আশা, কে দেবে ভরসা। কোনো বাক্য কেন অমর হইয়া যায়, কেন হিট করে জানেন? এটা যখন সেটা জনমানুষের অভিজ্ঞতার সাথে খাপে খাপ মমতাজের বাপ হইয়া যায়। এই সংলাপও সেই জন্য বিখ্যাত হয়েছে। কি আছে এই সংলাপে তাইলে আসেন দেখি। এই সংলাপে যা বলা আছে তা হইতেছে, যখন বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা হয় তখন তাকে আশা বা ভরসা দেওয়ার লোক পাওয়া যায় না। আপনি আশেপাশে তাকালে দেখবেন হতাশা ছড়ানোর লোকের অভাব নাই কলে। আশার বাণী যারা শোনায় তারাই এই হতাশাবাদীদের আক্রমণের লক্ষ্য। আজকের এপিসোডে আশার বাণী আছে। আর জানেন, আমি তো বানায় কথা বলি না, আমি প্রমাণ দেখাবো। আওয়ামী শিবির ডরে কলে প্রায় বিধ্বস্ত হইয়া গেছে। যাই হোক, তবে অন্য আলাপ আছে, গুরুত্বপূর্ণ আলাপ, সেটা সাইরা নি। হ্যাঁ, ওটা ডেজার্ট হিসাবে রাখেন আর কি, পরে খামুনি আর কি। হ্যাঁ, আপনারা সবাই জানেন না ওই যে ভীষণ 2041, বাংলায় যেটাকে কয় রূপকল্প, 2041 সাল, মানে 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কায়েস। 2008 সাল থেকে 2041 কত বছর? 33 বছর, তাই না? 33 বছর কি সিগনিফাই করে? কেন 33 বছর ক্ষমতায় থাকতে চায়? কেন পরিকল্পনা 33 বছরের? কেন 40 না, 50 না, কেন 30 না, কেন 33? কখনো এই প্রশ্ন মনে আসছে? মজার জিনিস আছে করলে। আবার দেখেন ওই যে জয়, ওই যে কুত্তে নিয়ে বসে থাকে আমেরিকার, বাংলাদেশে তাসিছে, আইসে কইছে যে 15 বছর পর বিএনপি জামাত থাকবি না। আচ্ছা, জয় যে বাংলাদেশে আসিছে, কুত্তাটারে কি সাথে আনিছে? হ্যাঁ, ক্যাঙ্কা পাশান দেখেন, খালি নিজের কথাই ভাবলো, কুত্তাটার যে সাদা লাভ থাকতে পারে সেটা ভাবলো না। যাই হোক, টাইমটা মিলে যাইতেছে, তাই না? সেই 41 সাল মানে 30 থেকে 33 বছর, তাই না? আর একটু র্যালি করি, হ্যাঁ র্যালি করি, তাইলে বোঝা যাবে মেলা কিছু কিছু শেখা যাবে, তাই না? ওই চিন্তার দুয়ার কলে এভাবেই খোলে। একটা কবিতা আছে না, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। 33 কেন 32 না 34 না? কারণ 33 হইতেছে একটা জেনারেশন। 1 শতাব্দীতে 3টা জেনারেশন থাকে, 100কে 3 ভাগ করলে 33। দেখেন আপনি এখানে দেখেন সাইন্টিফিক্যালি। হ্যাঁ, বাংলাদেশকে আওয়ামী শাসন কমপক্ষে 33 বছরে রাখলে কি হবে? তাহলে বাংলাদেশ একটা নতুন জেনারেশন পাবে, যারা আওয়ামী শিক্ষা পাইছে, যাদেরকে আওয়ামী লীগ জয় হিন্দ বলাইতে পারবে, যাদের কাছে মনে হবে রাষ্ট্র আলাদা হোক, ভারত আমাদের শিকড়। এই কথাটা বেকাত্তর টিভির মোজাবাবু খুব সহজে কইয়া দিছে, শোনেন। ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হোক। আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে। আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক ওদিক তাকিয়ে থতমত খায়। কেন আমরা আমাদের এই বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না? আমি জানি না, আমি বললাম। বুঝেছেন তো 33 বছরের কিচ্ছা। কেন আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকবার চায়? কেন ভারত হাসিনার হইয়া আমেরিকার কাছে দেন দরবার করে? বুঝছেন? আমার পরিবার 65 সালের পরে বাংলাদেশে ট্রান্সফার করেছে। তো আমরা ত্রিপুরায় যে অঞ্চলে আমাদের পৈতৃক বাড়ি ছিল, বিভাজনে সেটা পড়েছিল আগরতলায়। সো আমরা কুমিল্লা এক জমিদারের সঙ্গে, এপারের এক জমিদারের সঙ্গে সেই এক্সচেঞ্জটা ঘটে। আমাদের ক্ল্যানের আত্মীয়দের প্রায় 10,000 আত্মীয় স্বজন। 65 সালে আমরা 100 বাস ভাড়া করে এই ট্রান্সফারটা ঘটে। সুতরাং আমি তো মোটামুটি ওই পারেরই লোক। মোজাবাবুরে একটা সহজ প্রশ্ন জিজ্ঞান, 65 সালে কেন পাকিস্তানে এসেছিল? কোন দুঃখে? দেশ ভাগ হয়েছে 47, একদিন ধরে চেষ্টা করিয়া থাকতে পারেনি কেন? ইন্ডিয়া থেকে গেলে পারলো নি, 100টা বাস ভাড়াও করা লাগলো নি, তাই না? হ্যাঁ, সহজ প্রশ্নটা কইরেন মোজাবাবুকে। মোজাবাবু উত্তরটা দিয়েন। হ্যাঁ,
বুদ্ধিশুদ্ধি তো কম নাই, উত্তরটা দিয়েন। আচ্ছা এবার আসেন হতাশাবাদীদের আলাপ। তো কে কে আলাপ করিচ্ছে সেটা না কই, কিন্তু আমি এবারে মাইন্ডসেট বুঝি। এটা গল্প কি আপনাকে, তাহলে এখানে মাইন্ডসেট বুঝবার পারবেন। মানে এই বাঙ্গুল্যান্ডে জিন্দগিতে রাজনীতি না করা রাজনৈতিক বিশেষজ্ঞরা ফ্যাসিবাদের বিরোধিতার ক্রেডিট নিতে চায় করলে, কারণ জানে সে যে ফ্যাসিবাদের বিরোধিতা না করলে এই বাস্কের বাংলাদেশে নায়ক হওয়া যায় না, জনপ্রিয় হওয়া যায় না। কিন্তু আমার ভয় থাকে যদি হাসিনা টিকা যায় তাহলে কি বইলা ক্রেডিট নিবে, তাই না? টিকে গেলেও তো ক্রেডিট নিতে হবে, তাই না? কইবে যে হ্যাঁ আমি কইছিলাম না, এরা পারবে না, এইভাবে করে না, এইভাবে হয় না, দেখলেন তো। ক্ষুদ্রকালে আমরা দুই ভাগে ভাগাইছিলাম স্যাংরা ফ্যাংরারা, আবাহনী আর মোহামেডান। আমি ছিলাম আবাহনী সাপোর্টার। তো আবাহনী মোহামেডানের খেলা হইলে আমি বাজি ধরতাম মোহামেডানের পক্ষে। বাজি থাকলেও দুঃখ নাই, আমার দল তো জিতেছে, তাই না? আর আমার দল হারলেও দুঃখ নাই, আমি তো বাজি জিতেছি, তাই না? মানে দুই দিকে জিতেছি। তো বাঙ্গুল্যান্ডে এই রাজনৈতিক বিশেষজ্ঞদের দেখলে আমার ক্ষুদ্রকালের কথা মনে হয়। ওরা হাসিনা গেলেও ক্রেডিট নিতে চায়, আবার হাসিনা থাকলেও ক্রেডিট নিতে চায়, জিততে চায় দুই দিকেই। তো এগুলো জিজ্ঞাবেন না তো যে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাক্য ঝাড়িচ্ছেন, আপনার রাজনীতির অভিজ্ঞতাটা কি? এটা সংগঠন বা আন্দোলন কিভাবে সংগঠিত করতে হয় সেটা কখনো হাতে কলমে করেছেন? ধরেন একটা বড় সমাবেশ সফল করবেন, কিভাবে কর্মীদের গুছাই নিয়ে যাইতে হয় জানেন? ক্যাঁকা করে যাইতে হয়, কর্মীদের গুছাইতে হয় কেমনে জানেন? একটা মিছিল অর্গানাইজ করেছে কোনোদিন? কোনো হরতালে পিকেটিং করেছেন? পুলিশের সাথে মারপিট করেছেন? হ্যাঁ, সরকারি গুন্ডা বাহিনীর সাথে ফাইট দিছেন? আইডেন্টিফাই করতে পারবেন যে কখন রণে ভঙ্গ দিয়ে নিরাপদে পালায় যেতে হবে? আপনারা জানেন যে কিভাবে মাঠের শক্তিকে সংহত রাখতে পুরা টিম নিয়ে নিরাপদে পলায় থাকতে হয় দিনের পর দিন? আদালতের মামলা কিভাবে সামলাইতে হয়? আদালতে হাজিরা দিতে হয় কেমনে? কর্মীরা কারাগারে গেলে ওই সময়টা কিভাবে কর্মীরা সাপোর্ট করতে হয়? সংগঠনের চান্দা কেমনে তুলতে হয়? কেমনে রিক্রুট করতে হয় কর্মীদের? কেমনে ট্রেনিং দিতে হয়? ওই তো জানেও না কেমনে পিছিয়ে উঠতে হয়। আর একটা গল্প করেনি, হ্যাঁ, এই চান্সে ছাত্র জীবনের ওই সেই 1985 সালের জানুয়ারি মাস প্রথম মিছিলে যাই 1985 সালের জানুয়ারি মাসে। সেই দিনই আমার কয়া দেওয়া হয়েছিল যে পুলিশ ওই মিছিলটা খুব ছিল ওই সময়, তো মার্শাল্লাহ পুলিশের হামলার একটা সম্ভাবনা ছিল, তো পুলিশ হামলা করবে পারে। আমার কাছে যে পুলিশ হামলা করলে কখনো পিছে ফিরে খিচ্চা দৌড় দিবে না। তো আমি কি করবো? তো কয় মিছিল করবা, স্লোগান দিবা, কিন্তু খেয়াল রাখবা রাস্তার কোনটি নাগালের মধ্যে ইটা আছে, ধাওয়া খেলে আগেও ইটাটা নিবা হাতে, তারপরে পুলিশের মুখোমুখি দাঁড়াবা। ইটা হাতে পিছাইতে হলে পুলিশের মুখোমুখি দাঁড়ায় উল্টা দিকে হাঁটা দিয়ে পিছায় উঠবা। হাতে ইটা থাকলে পুলিশ আগাবে না। সেই ইনজিওর্ড হয় যে উল্টা দিকে ঘুরে দৌড় দেয়, কারণ ওই তো দেখতে পারে না যে পিছে থেকে কি আসিচ্ছে, তাই না? আমি বলে এরপরে দেখেছি যে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে মিছিল করতে গেলে খুবই মুশকিল, কোনটি ইটা আছে এটা খোঁজা যায় না। তো পকেটের মধ্যে একটা ইটা রেখে দিতাম, এটা ঢোলা প্যান্ট পরে পকেটের মধ্যে একটা ইটা রেখে মিছিল করতাম, এক হাতে ইটা আর এক হাতে স্লোগান দিতাম। তো যাই হোক, এখন এটাও তো কঠিন সময় আসিছে, তাই না? তো এই বুদ্ধিজীবীরা উল্টা দিকে ঘুরে খিচা দৌড় দেওয়া পাবলিক চিনা রাখেন, এরা কারা হতাশা সরাইছিল? এরা গেলে আপনার বন্ধু না, এরা নিজের চোখে কোনো গণ আন্দোলন দেখিছে? এর উত্তর না, এটা দেখে না, এগুলো কোনো কিছু করে নাই। যারা আমাদের ভবিষ্যৎ নিয়ে বিশাল বিশাল অ্যানালাইসিস করিচ্ছে তাদের এই প্রশ্নগুলো কইরেন, জিগায়েন ভাই আপনার পলিটিক্যাল ক্রেডেনশিয়াল কি? আপনি আছেন, আপনি হাওয়ার উপরে উপরে বাক্য বেজা দিচ্ছেন বোমবাস্টিং, যেন আপনি দাদা সিরাজুলের গুরু। আপনারা কে কইছে মাঠের রাজনীতি কেমন হবে সেটা খুঁজতে? বিএনপি কি বা জামাত কি জিন্দগিতে আপনার কথা শুনে তার রাজনীতি করবে? করবে না তো। তার রাজনৈতিক কৌশল ঠিক করবে সে নিজে। হাসিনা কোনোদিন মুরগি কবিরার বাতেলা শুনে আওয়ামী লীগের রাজনীতি ঠিক করবে? করবে না। আপনার কোয়ালিটি হইতেছে মুরগি কবিরের মতো। আপনি বিএনপি স্থায়ী কমিটির মেম্বার বা জামাতের শুরার মেম্বার হইতে চাইলে হবে। আপনি বিএনপিতে জয়েন দেন বা জামাতে জয়েন দেন যদি হিম্মত থাকে। মাঠে মারি খেয়ে দেখেন কত মজা মাঠের রাজনীতিতে। কামটা সহজ না, বহুত কঠিন কাম। ও ফেসবুকে প্রচুর রাজা উজির মারা যায়, ইউটিউবে প্রচুর রাজা উজির মারা যায়, প্রচুর রাজনৈতিক অ্যানালাইসিস করা যায়। ওই মাঠের কাজ খুব কঠিন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের বইলে যায়, মাথায় রেখেন সবসময়। ফ্যাসিবাদ বিরোধী লড়াই করলে দীর্ঘ হইতে পারে, আমি কিন্তু অনেকবার কইছি। ফ্যাসিবাদ হটানো কিন্তু সহজ না। ইউরোপে হিটলার আর মুসোলিনিকে হটাইতে একটা বিশ্বযুদ্ধ লাগিয়েছিল।
মোদি আর হাসিনার ফেসিবাদ হটাইতে যদি একটা সর্বাত্মক যুদ্ধ লাগে, অবাক হইয়েন না। সর্বাত্মক যুদ্ধে লিপ্ত না হইয়া হটাইতে পারলে সেটা সবচেয়ে ভালো হইতো। যাই হোক, দেখা যাক এখনো কি হয়, সময় এখনো শেষ হয়ে যায় নাই, আমরা দেখুমনি। তো আমরা যদি লড়াইয়ে জিতি, এইবারই জিতি, আল্লাহ যদি চান, যদি আমাদের তৌফিক দেন, যে তার কখনো ক্রেডিট নেবেন না। ইনফ্যাক্ট আপনি কখনো এমনকি ব্যক্তিগত অর্জনেরও ক্রেডিট নেবেন না, এটাতে সবসময় হারাম বলে মনে করবেন। সত্যিকার অর্থে আমাদের কিন্তু ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই, কোনো সামাজিক অর্জনই আমার নিজের জন্য হয় না, এর কৃতিত্ব সকলের। ধর্মে কিন্তু বলে যে সকল প্রশংসা আল্লাহ তাআলার। এই ক্রেডিট নিতে চাওয়াটা এটা ওয়েস্টার্ন মূল্যবোধ, আর এর জন্যই এ ওরে ধাক্কা দেয়, সে তারে ধাক্কা দেয়, কে কার ক্রেডিট নিবে এই করে। আপনার অধিকার বা রাইট ফলে না, আপনার অধিকার বা রাইট হইতেছে কর্মে, লড়াইয়ে আপনার অধিকার, লড়াইয়ের ফলে না। এরশাদ পড়লো, তারপরে এটা আমি নিজে দেখেছি, এরশাদ পড়ার পরে শুরু হইল সম্বর্ধনার যন্ত্রণা। আজ এ আসে তো কাল সে আসে, তার উপরে আমি তো ছিলাম নির্যাতিত, জেল কাটাতে আমার চাহিদা ভালোই ছিল। তো এর মধ্যে কোলে যাবেন না, কখনো কোনো ধরনের ক্রেডিট নেবেন না। সবসময় বলবেন এটা আমার জন্য হয় নাই। আমরা অনেকে কয় যে আপনি জয় বাংলা স্লোগানটা এমন করেছেন, আমি করি নাই ভাই, এটা মানুষ করেছে, আমি নিমিত্ত মাত্র। কিন্তু ব্যর্থতার দায় এটা আপনি নিবেন। ব্যর্থতার দায় নিতে পারাটা এটা মহত্বের লক্ষণ। বলবেন আমি আমার উপরে অর্পিত দায়িত্ব পালন করতে পারি নাই, কিন্তু বিজয়ের দাবিদার আমি না। আমার যৎসামান্য কন্ট্রিবিউশন থাকতে পারে, কিন্তু আমার না এটা। আমার ক্ষুদ্র ভ্রাতারা আর ভগিনীরা কইতে পারে যে দাদা এটা কি ইনসাফ হইল, জান দিলাম, সময় দিলাম, রক্ত দিলাম, ক্যারিয়ার বিসর্জন দিলাম, আর আমি বিজয়ের গৌরব নেব না। না, মহৎ হওয়ার রাস্তা খুব কঠিন। আপনাকে বিজয়ী হবার তৌফিক কেউ দেয়, আপনি প্রশংসাটা তারই করেন, আপনি ছোট হবেন না, তাইলে মহৎ হবেন। এটা গ্রেটনেস। আমাদের যদি সত্যি বড় কোনো লক্ষ্য অর্জন করতে হয়, তাহলে আমাদের গ্রেট হইতে হবে। আমাদের মাথা যেন হিমালয়ের চাইতে উঁচু হয়, যেন এভারেস্ট লজ্জায় আমাদের কুর্নিশ করে। ওই যে আছে না নজরুলের কবিতা, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। নেহারি মানে কিন্তু খাসির পায়ের নেহারি না, বুঝছাও? নেহারি মানে হচ্ছে দেখা, বুঝছাও? তো এই জন্যেই শেখ মুজিব গ্রেট হইয়া উঠতে পারে নাই, তার মাইয়া তারে আরো ডুবাইছে। সে কয় আমার বাবাই দেশ স্বাধীন করেছিল জন্যেই না। শোনেন 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 কি কইছিল। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট, আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দিচ্ছি। আমাদের সন্তানেরাও যেন কোনোদিন এই গর্ব না করে যে আমার বাবা ওই সময় ফ্যাসি বিরোধী আন্দোলনের লড়াইয়ের কর্মী ছিল, নেতা ছিল, সংগঠক ছিল, প্রচুর কন্ট্রিবিউশন আছে, এটা যেন না করে। এই জন্যে মুক্তিযোদ্ধার সন্তান, নাতি, পোষ্য, কোটা এগুলো থাকতে পারে না। এইবার আসেন, আমি শিবির যে বিধ্বস্ত হয়ে গেছে এটা কই থেকে জানলাম? আচ্ছা বলে, এটা আপনি কই থেকে জানতে পারবেন? জানবেন একদম আওয়ামী লীগের হার্ট করে, তাই না? নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কাছে আপনি তার মনের অবস্থা, দলের অবস্থা, দলের মধ্যে কর্মীদের মনোবল, সবকিছু জানবেন হার্ট করে লোকেদের কাছে, তাই তো? আওয়ামী লীগ নার্ভাস, তাদের মধ্যে অনেকে ভয় কাঁপতেছে। জি হ্যাঁ, এটা আওয়ামী লীগের ঘরের কথা, কিন্তু এই ঘরের কথা পরে জানিল কেমনে? এই যে এমনে স্ট্যাটাসের মধ্যে যাওয়ার আগে আমি কেন তার স্ট্যাটাসটা গুরুত্বপূর্ণ বলে মনে করতেছি তা বলি। আমি জানি আপনারা অনেকেই তারে পছন্দ করেন না, সেটা ভিন্ন আলাপ। মানে আপনার ভিন্ন রাজনৈতিক চিন্তা থাকতে পারে, সে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ হইতে পারে, কিন্তু ভিন্ন রাজনৈতিক চিন্তা আছে জন্যে আপনি তার ব্যক্তিগত শত্রু না, আপনি তার ধ্বংস চাইতে পারেন না, এটা মাথায় রেখেন। মানে নানা চিন্তার মানুষ, এমনকি আপনার একদম উল্টা পাশের চিন্তার মানুষ, তাকে নিয়ে সমাজ গইরা থাকা, এইটার কৌশল আমাদের রপ্ত করতে হবে। এটা আওয়ামী লীগ ধ্বংস কইরা দিছে, আমরা তো আওয়ামী লীগ না, আমরা তো আওয়ামী লীগের মতো কইরা সমাজ তৈরি করবো না, তাই না? দেখেন, সে নিবেদিত আওয়ামী কর্মী, এতে কোনো সন্দেহ নাই তো, তাই না? ছাত্র জীবন থেকেই, মানে সে 90-এর আন্দোলনে মাঠে ছিল, তার পলিটিক্যাল ট্রেনিং আছে, ভালো ছাত্র, মেডিকেল কলেজে পড়ছে। অনেকে বলে পাস দিতে পারে নাই, অনেকেরই ভালো লাগে না পড়তে মেডিকেল কলেজে। তার মানে এটা না যে সে পাস দিতে পারতো না, চাইলে পারতো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে, আপনি তারা অপছন্দ করতে পারেন, সেটাতে কোনো সন্দেহ নাই,
করেন, সেটা আমি কিছু বলবো না, কিন্তু ও ধান্দা হিসেবে কিন্তু রাজনীতি করে না, মন প্রাণ দিয়ে করে রাজনীতি। আপনার শত্রু হইতে পারে, আমাদের পলিটিক্যাল অপোনেন্ট হইতে পারে, এটা স্বীকার করতে হবে। ওর ইন্টেনশন, ও এটা মনে করছে এটা আদর্শ, ঠিক আদর্শ, এখন কি করবেন, তো মনে করছে, তাই না? যাই হোক, কিন্তু এটা সে সৎভাবে মনে করছে, কোনো ধান্দা হিসেবে মনে করে নাই। তাই সে যেটা লিখবে, সে যেটা বলবে, সেটা আওয়ামী লীগের ভেরি ইনার ফিলিং সে লিখতেছে। সে লিখতেছে কিভাবে, যে বাংলাদেশের ক্রিকেটারদের একজন অধিনায়কের এক্সাম্পল দিয়া, যে সে আউট হইয়া ফেরার সময় নেক্সট ব্যাটম্যানকে এমন কিছু বলতো যাতে তার মনে ভয় ঢুকে যেত, স্বাভাবিকভাবে খেলতে সমস্যা হইতো। এইটার সাথে সে মিলাইতেছে আওয়ামী লীগের বর্তমান অবস্থা। সে বলতেছে যে আমাদের চারপাশে কিছু সংশয়বাদী আছে, এরা অতিরিক্ত উত্তেজনায় ভোগে, বিরোধী দলের প্রোপাগান্ডা থেকে তাদের এই উত্তেজনা প্রসূত কথাবার্তা বেশি বিপজ্জনক। এরা কনফিডেন্টলি গুজব ছড়ায়, অন্যকে নার্ভাস কইরা দেয়। সে কইতেছে যে সব সংশয় ভুইলা, সব শঙ্কা ভুইলা, সব বিভেদ ভুইলা যুদ্ধ নামেন। তারপরে সে বলতেছে আপনি যদি বিরোধীদের সমর্থকদের সাথে নিজেকে ছোট ভাবেন, তাদের ভয় কাঁপেন, তাহলে তো আপনি হাইব্রিড। হ্যাঁ, তো এখানে এটা আসলে সে লিখেছিল আগের, মানে 2018 সালের নির্বাচনের সময় সে রিপোস্ট করেছে। তার মানে এটা এখনো সে তার কাছে প্রাসঙ্গিক, সেজন্যই সে রিপোস্ট করেছে। তাহলে বুঝেছেন তো কি অবস্থা, মানে ঘটনাটা একই রকম আছে, নার্ভাস হইরা ওরা কাঁপিচ্ছে, তাই না? সেই জন্যই কই যে নিজের দুর্বলতা প্রকাশ কইরা দিতে নাই, এটা যুদ্ধ। আপনাদের পাইরা ফেললো, আপনাদের চিক্কুর দিয়া কইতে হবে তোরে ফাটায় ফেলবো। চরম কঠিন সময়ে আশার প্রদীপ জ্বালায় রাখবেন, নিভে যেতে দিবেন না। মনে রেখেন কেউ না কেউ একদিন ওই প্রদীপ থেকে মশাল জ্বালায় আগায় যাবে। যারা হতাশা ছড়ায় তারা হাসিনার লোক, যারা হতাশা ছড়ায় তারা আমাদের লড়াইয়ের মধু খাইতে আসা লোক। পিয়াল এই লেখাটা লেখা এটা বেকুবি করেছে, এটা ঠিক, কিন্তু তার কাছে কিন্তু একটা জিনিস শেখার আছে, নেতৃত্বের প্রতি অবিচল আস্থা। লড়াই তো আমরা করতেছি না, লড়াই করতেছে রাজনৈতিক দলগুলা। আমাদের কাজ তাদের লড়াইকে সহজ করতে সাহায্য করা। আমাদের লড়াইটা যে বৈধ লড়াই, যে ন্যায্য লড়াই, সেই বয়ান তৈরি করা। এখন আমরা যদি রাজনৈতিক দলগুলোকে বুদ্ধি দিতে যাই তাইলে তো বিপদ রে ভাই। আপনি তো একজন সিভিলিয়ান হইয়া যুদ্ধের জেনারেলকে যুদ্ধের স্ট্র্যাটেজি শেখানোর স্পর্ধা দেখান না। তো এতই যদি শখ থাকে তো নিজে দল খুলেন বা কোনো দলে জয়েন করেন। রাজনৈতিক দল তো আপনার ইচ্ছা বাস্তবায়নের ঘোড়া না যে আপনার ইচ্ছা চাবুক খাইবে। যদি আপনি মনে করেন আপনার স্ট্র্যাটেজিরা রাইট, নিজে ট্রাই করেন। লেনিন তো এপ্রিল 1917 সালে রাশিয়া ফিরা 1917 সালের অক্টোবরে বিপ্লব করে ফেলছিল মাত্র 6 মাসে, কারণ তার স্ট্র্যাটেজি রাইট ছিল, তার দল বড় ছিল না। কিন্তু তো আপনারা যারা দেশে আছেন এবং দেশের বাইরে আছেন, প্রচুর বোঝেন, প্রচুর স্ট্র্যাটেজি মাথায় গিজ করতেছে, একটা সর্বাত্মক ট্রাই দেন 6 মাসে। আমরা দেখি যদি মনে করেন আমরা চুপ করে থাকলে বিপ্লব সহজ হবে, তাহলে সেটাই অন্য কেউ করবে কিনা জানি না, আমি চুপ থাকবো, কথা দিলাম। এবার আসেন হাসিনার উৎখাতে আমেরিকার সমর্থন প্রসঙ্গে। আমি আগেও বলছি যে হাসিনাকে উৎখাতের লড়াইয়ে আমেরিকার সমর্থনটা আমাদের প্রতি আমেরিকার দায়, আমাদের প্রতি আমেরিকার দয়া না। হাসিনা উৎখাতের নায়ক হইতে হবে বাংলাদেশের জনগণকে, আমেরিকা হবে সহযোগী। 1971-এর 16 ডিসেম্বরের মতো অরোরা আত্মসমর্পণের দলিলে সাইন করবে না। এটা করবে এই যুগের ওসমানী, পিটার হাস এই জামানার মিত্রবাহিনীর প্রধান না। তাই মাঠের শক্তিকে সংহত রাখেন, আবার মাঠে জনতার প্লাবন বইয়া দেওয়ার জন্য প্রস্তুতি রাখেন। মাঠের জনগণকে বলে গণক্ষমতা। এই গণক্ষমতাই যেন হাসিনাকে উৎখাতের শক্তি অর্জন করতে পারে। জনতা প্রস্তুত, এটা আমাদের এ যাবৎকালের সবচেয়ে বড় অর্জন। হাসিনা তো জুয়া খেলতেছে, জুয়া খেলা ছাড়া ওর আর কোনো বিকল্প নাই। আমাদেরও লড়াই ছাড়া কোনো বিকল্প নাই। আমাদের লড়াই করলে থেমে না। আমাদের কর্মসূচিতে আপনাদের অংশ নেওয়ার কর্মসূচি তো চলতেছে, বন্ধ হয় নাই তো। আপনি আপনার মতো করে অংশ নেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিল 50,000। এই 50,000 মুক্তিযোদ্ধা যদি ইয়াহিয়ার বর্বর সেনাবাহিনী আর রাজাকারদের পরাস্ত করতে পারে, আজকাল লাখ লাখ নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ইয়াহিয়ার প্রেতাত্মা হাসিনা আর তার ঠোলা বাহিনীকে পরাস্ত করতে পারবে ইনশাল্লাহ। খালি দম ধইরা রাখবেন, খোদা তাআলার কাছে প্রার্থনা করেন তিনি যেন আমাদের মাঠের লড়াকু ভাই বোনদের মনের সাহস আর বাহুর শক্তি বাড়ায় দেন, তিনি যেন তাদের বিজয়ী হওয়ার তৌফিক দেন। আপনি যদি বিশ্বাস করেন আমাদের লড়াই ইনসাফের, যদি মনে করেন আমাদের লড়াইটা ন্যায্য, তাহলে আমাদের বিজয় শুধু সময়ের ব্যাপার। এই সাগর তীরহারা আর ঢেউয়ের, এই সাগর পাড়ি দিতে বৈশাখের এই রুদ্র ঝড়ে
আকাশ খুলে ভেঙ্গা পড়বে, সেরাপার আরো ছিঁড়া যাবে। এটাই লড়াই। এভাবে হাজার হাজার বছর ধরে মানুষ লইরা গেছে। দেখবেন হঠাৎ একদিন ভোরের পাখি গায়ে উঠছে, আধার কেটে গেছে। সেই দিন মুক্তি আমাদের, মুক্তি না, সেই দিন এক নতুন লড়াইয়ের শুরু। হাসিনা যেই দেশটাকে ধ্বংসস্তূপ বানায় গেছে, সেই আমাদের প্রিয় স্বদেশকে আমাদের স্বপ্নের মতো করে আবার গড়ে তোলার লড়াই শুরু হবে। সেই দিন আপনাদের সাথে দেখা হবে। আমি আপনাদের সেই অসামান্য লড়াইকে, আপনাদের এই বিজয়কে উদযাপন করতে আসব। তারপরে আমরা একসাথে দেশ গড়ার লড়াই শুরু করব। তৈরি থাকেন সেই দিনের জন্যে।